মৃত্যুপুরী গাজায় ইসরায়েলের নিধনযোগ্য অব্যাহত, শিশুসহ নিহত আরও অর্ধ শতাধিক। গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটে ফিলিস্তিনিরা। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশে। ঢাবি সহ সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত, হত্যাযজ্ঞ বন্ধের দাবি শান্তিকামী জনতার। 54 বছরে অজানা দেশে প্রকৃত বেকারের সংখ্যা। ছদ্ম বেকার 1 কোটি, সমাজে অপরাধ প্রবণতা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। এবং যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপ বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য অশনি সংকেত। দ্রুত কার্যকর উপায় খোঁজার তাগিদ ব্যবসায়ীদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। দর্শক, শুরুতেই গাজার ইসরায়েলি নিধনযজ্ঞের খবর জানাবো। ফিলিস্তিনের গাজা এমন একটা জায়গা যেখানে 1.5 বছর আগেও মানুষকে হাসতে দেখা যেত। এখন মিসাইল বোমা, বন্দুকের গুলির আওয়াজ যেন এতটাই তীব্র যে মানুষের আর্তনাদ ঢাকা পড়ে যায়। ইসরায়েলি বর্বরতায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি। এই বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিন জুড়ে ধর্মঘট পালন করছে ইসলামী সংগঠনগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। এক অমানবিক বর্বরতম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ফিলিস্তিনের গাজা, যেখানে মিসাইলের আঘাতে পাখির মতো মানবদেহ উড়তে দেখা যায় আকাশে। বিশ্বে সভ্যতা উন্নতির চরম শিখরে পৌঁছালেও শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে গাজাবাসীদের, যেখানে মানুষের জীবনের মূল্য পিপিলিকার চেয়েও কম। ইসরায়েলের পাশবিক নির্যাতন, অমানবিক হামলার দৃশ্য দেখলে বিশ্ববাসীর বুক কাঁপলেও কাঁপে না ইসরায়েলি সেনাদের হাত। স্বজনের ছিন্ন ভিন্ন দেহ, নিজের 1 বছরের শিশুর মাথা ছাড়া দেহ হাতে নিয়ে বাবার আর্তনাদ দেখলে মনে হয় কোনো সিনেমার দৃশ্য এটি। তবে ইসরায়েলের পাশবিকতা হার মানিয়েছে সিনেমাকেও। যতদিন যাচ্ছে ইসরায়েলি আগ্রাসন ততই বাড়ছে। মানবতা ভুলে একের পর এক বোমা হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসরায়েল। গত 24 ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনির, আহত হয়েছেন অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে কাগজে কলমে গত 1.5 বছরে ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 50,700। তবে বোমার আঘাতে যে সকল দেহ ছিন্ন ভিন্ন হয়েছে তা রয়ে গেছে হিসাবের খাতার বাইরে। এ চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালনের ডাক দিয়েছে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী শক্তিগুলো। এছাড়াও বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। আরব বিশ্বের ক্ষমতাধর শাসকরা ঘুমিয়ে থাকলেও জেগে উঠেছে মরক্কোর সাধারণ জনগণ। ফিলিস্তিনিদের সমর্থনে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। পাশাপাশি বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করেছে নানা দেশের জনগণ। এদিকে ইসরায়েলি বর্বরতার জবাবে গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালিয়েছে হামাস। এই হামলায় ইসরায়েলে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। এরই জেরে এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে প্রশ্ন থেকেই যায়, এর চাইতেও আর কত নিষ্ঠুরতা দেখাতে পারে ইসরায়েল, আর কত রক্ত ঝরলে পিপাসা মিটবে নেতানিয়াহুর। কাজী শাহরিন, মোহনা সংবাদ। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট পালন করা হচ্ছে। কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি নিধনযোগ্য বন্ধের দাবি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী সহ বেশিরভাগ শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। শান্তিকামীর মানুষের দাবি, মৃত্যুপুরী গাজায় ইসরায়েলি নিধনযোগ্য অবিলম্বে বন্ধ করা হোক। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। তার থেকে জানবো ঢাবির খবর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মনির,
গাজায় ইসরায়েলি গণহত্যার যে প্রতিবাদে ঢাবিতে ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হয়েছে, আসলে এই বিষয়ে কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন? অবস্থান নিয়েছে বিশেষ করে যে কাণ্ড বিস্তারিত তারা কিন্তু তারা স্লোগান তাদেরকে এগিয়ে আসার তাদেরকে এগিয়ে আসার আহ্বান ছিল এসব শিক্ষার্থীদের মধ্যে। আমরা যদি একটি দেখাতে চাই যে আসলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এই আন্দোলন, এটি বিক্ষোভ শুরু করলেও এটি কিন্তু আসলে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে চারিদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছে বুয়েট সহ সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তারা এসেছেন এবং যেই নৃশংস যেই তারা লঙ্ঘন করে আসলে যেসব দেশগুলো মানবিক সংকট এবং আগ্রাসনের তাদের প্রতি তারা চিন্তা প্রকাশ করেছে। আমি একটু বলতে চাই যে আমরা এবং দেখি ঢাকার সাথে বিভিন্ন বয়সে বিভিন্ন শিক্ষার্থীরা এবং বিভিন্ন অফিসের কর্মচারী কর্মকর্তারা তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে এবং তারা বলছেন যে এই বোমা হামলা এবং আমরা আসলে খুব করুণ দৃশ্য দেখেছি বোমার যে ক্ষমতা, সেই বোমার যে শক্তি, আমরা আকাশে মনির, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বগুড়াও বিক্ষোভ মিছিল করা হচ্ছে। বিস্তারিত জানবো সহকর্মী রাসেল কবিরের কাছ থেকে। রাসেল, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বগুড়ার মানুষও, সবশেষ পরিস্থিতি সেখানকার কি জানাবেন? আসলে আমরা দেখেছি রোদকে উপেক্ষা করে সকাল 10টা থেকে প্রায় এখন 1টা বাজে 3 ঘন্টা ব্যাপী প্রখর রোদ উপেক্ষা করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ছাত্র তারা সাত মাথায় তারা বিক্ষোভ করছে। সিসি প্যালেস্টাইন, সিসি ভাবে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি এই আসলে এই বিক্ষোভে বিভিন্ন স্তরের মানুষও তাদের সাথে যোগ দিয়েছে এবং আমরা দেখেছি তাদের মুখে যে বজ্র কণ্ঠস্বর এবং অন্তরে কিন্তু আসলে ঘৃণা। কারণ নেতানিয়াহুর বাহিনী এই 1.5 বছরে প্রায় 50,000-এর বেশি নারী, শিশু, বৃদ্ধ মানুষকে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে পুরো দেশব্যাপী আমরা দেখেছি যে আজকে যে উত্তাল হয়ে উঠেছে তার ব্যতিক্রম কিন্তু বগুড়ায় নয়। আমরা বগুড়ায় দেখেছি সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, ছাত্র এবং শিক্ষকরাও কিন্তু এই আজকে বিক্ষোভে যোগ দিয়েছে। আমরা একজন শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই। এই যে আন্দোলন হচ্ছে, আপনাদের জায়গায় থেকে অনুভূতি যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মহানগর টিভিকে। আজকে আমরা বিশ্ব মানবতার অগ্রদূত হিসেবে নার্সিং সমাজ এগিয়ে এসেছি মুসলিম আমাদের যে গাজার ভাইদেরকে তাদেরকে সংহতি প্রকাশ করতে। আসলে আমার গাজার ভাইরা একা নয়, আমরা পুরো মুসলিম বিশ্বের সকল মুসলিমরা এক হয়ে আমরা আপনাদের পাশে সংহতি হিসেবে দাঁড়াচ্ছি। আমাদের জিহাদের সুবিধা থাকলে আমরা অবশ্যই সকলে জিহাদে যেতাম। এবং জেনে থাকবেন যে কিছুদিন আগেও গাজায় যে স্বাস্থ্যকর্মীদের উপর আঘাত হয়েছে এবং সেখানে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, তাদের যে অবৈধ রাষ্ট্র, সে অবৈধ রাষ্ট্র ইনশাল্লাহ থাকবে না। আমাদের মুসলিমদের যে প্রথম কিবলা আল আকসা একদিন মুসলিমদের সামনে আসবে ইনশাল্লাহ। এবং আমি আরব নেতাদের এটা বলতে চাই যে আপনারা নিজেদেরকে একটু মুসলিমদের বিষয়ে ভাবার চেষ্টা করুন এবং মুসলিমদের জন্য সামরিক শক্তি কিভাবে এগিয়ে যায় সেটা আপনারা যেমনটি আসলে যুক্ত হয়ে এই শিক্ষক বলছিলেন যে যখন বিশ্ব নেতারা যখন নিশ্চুপ রয়েছে, মুসলমান নামধারী নেতারা নিশ্চুপ রয়েছে, তখন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে নিরীহ গাজাবাসীর যে
দুঃখ এবং নিরীহ গাজাবাসীর উপর যে অত্যাচার, এই অত্যাচারের যে মাত্রা শেষ হয়ে গিয়েছে। আজকে বিভিন্ন প্লে কার্ড, বিভিন্ন ব্যানার এবং বিভিন্ন স্লোগানে তারা বুঝিয়ে দিচ্ছে যে গাজাবাসী তারা আসলে কখনোই এক নয়, পুরো মুসলিম বিশ্ব তাদের সাথে আছে। সোনিয়া ছিল আমার কাছে বগুড়া থেকে আজকে এই বিক্ষোভ এবং উত্তালের সর্বশেষ খবর। রাসেল, আপনাকে ধন্যবাদ। স্বাধীনতার ৫৪ বছরেও দেশে প্রকৃত বেকারের সংখ্যা বের করা যায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে, গেল এক দশক ধরে বেকারের সংখ্যা ২৫ থেকে ২৭ লাখের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে প্রকৃত বেকার সংখ্যা নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ডের মারপ্যাচে বাদ পড়েছে প্রায় ১ কোটি ছদ্ম বেকার। বিশেষজ্ঞরা বলছেন, কর্মহীন বিপুল এই জনগোষ্ঠীর রুজি রুটি নিশ্চিত করা না গেলে সমাজে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। নাদিম মোস্তফার ক্যামেরায় মাহবুব হাসান রিপনের বেকারত্ব নিয়ে ২ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। মহিউদ্দিন মিলন ঢাকার একটি সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৪ বছর ধরে নিচ্ছেন সরকারি চাকরির প্রস্তুতি। এর মধ্যেই টিউশনি করিয়ে কোনোমতে টিকে আছেন এই জাদুর শহরে। করোনার পর থেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছি, বিশেষ করে সরকারি চাকরির প্রতি খুব বেশি আকৃষ্টতা আছে। তো তারপর থেকে আসলে খুব কঠিন সময় দিয়ে পার করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থার বেকারত্বের সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তি সপ্তাহে অন্তত ১ ঘন্টা মজুরি বিনিময়ে কাজ করলে তিনি বেকার হিসেবে গণ্য হবেন না। দিনমজুর সালমান অবশ্য ২০২২ থেকে একটি স্থায়ী চাকরির খোঁজ করছেন। অনেক জায়গায় দৌড়াইছি ভাই, হিসাবের বাইরে ভাই, তার জন্য দিনমজুরি কাজ করতেছি। কোনোদিন ৫০০ টাকা কামাই, কোনোদিন ৭০০ টাকা কামাই, বাড়িতে টাকা পাঠাতে পারি না ভাই। বেকারত্বের আন্তর্জাতিক মানদণ্ড বলছে মিলন ও সালমান তারা কেউই বেকার নন, কিন্তু তারা দুজনেই মনে করছেন তারা বেকার, কারণ তারা একটি স্থায়ী ও উৎপাদনশীল কর্মের সন্ধান করছেন। তাদের বর্তমানে অবস্থাকে বলা হচ্ছে ছদ্মবেশী বেকার। দেশে এর সংখ্যা প্রায় ৯৬ লক্ষের মতো। এই সাথে সরকারি হিসেব যদি যোগ করা হয় তাহলে মোট বেকারের সংখ্যা দাঁড়ায় প্রায় ১,২৫ লাখের মতো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেয়া বেকারত্বের যে হিসেব, সেটি নিয়ে নতুন করে কাজ করার সুযোগ দেখছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। পাশাপাশি ছদ্ম বেকারদের উৎপাদনশীল কাজে নিয়োজিত করার ক্ষেত্রে নির্দিষ্ট কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। বিগত ১ সপ্তাহে ১ ঘন্টা কাজে নিয়োজিত, এটা ধরে যদি আমরা হিসাব বের করি যে না ওই মানুষটা আসলে বেকার নয়, তো সেইটা কিন্তু সমাজে বেকারত্বের প্রকৃত চিত্র নির্দেশ করবে না। তো সুতরাং আমাদের নতুন করে এখন কাজ করা উচিত। তাদের জন্য কিভাবে উৎপাদনশীল কর্মকাণ্ড তৈরি করা যায় এবং অর্থনৈতিক সংস্কার করা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখন ভাবতে হবে। বিপুল এই বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সমাজে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। তাদের যে কর্মশক্তি, কর্মস্পৃহা, সেই বিষয়টা যদি সত্যি সত্যি উৎপাদনশীল কাজে যুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে এই সমাজে অপরাধের প্রবণতা বেড়ে যায়, শ্রমশক্তির অপচয় হয়। শিক্ষাবিদ ডক্টর মুশফিক মান্নান চৌধুরীর মতে, নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আনতে হবে। প্রপার অ্যাপ্রোচ নাই, আমরা একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচে চলি, যে ধরেন ম্যাক্সিমাম বাংলাদেশের যে ছেলে মেয়েদের প্রবণতা হচ্ছে আমরা পাশ করে একটা সার্টিফিকেট হলেই আমরা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করব। যেটা করে অন্যান্য দেশে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিজ এবং ইন্ডাস্ট্রিজগুলো তারা পার্টনারশিপ করার পরে তারা ওখান থেকে ইউনিভার্সিটিগুলো জানতে পারে যে হ্যাঁ কি কি ভবিষ্যতে জব তৈরি হবে, কি কি স্কিল দরকার আছে ইন্ডাস্ট্রি। অশিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে ভোকেশনাল বা বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এক্সামিনেশন সিস্টেম থাকা উচিত যেটা ফুললি ভোকেশনাল। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। চিন্তা করলে ঢাকায় ৪ দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ ৫০ দেশের ৬ শতাধিক বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে সকাল ১০টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ৫ জনকে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে একজনকে বাংলাদেশি সিটিজেন অফার করা হবে। প্রথম দিন ২টি ট্র্যাকে অনুষ্ঠান হবে। প্রথম ট্র্যাকে ৬০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে একটি স্পেশাল ফ্লাইট চট্টগ্রাম যাবে। সেখান থেকে কোরিয়ান ইপিজেড ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন শেষে রাতে ফিরে আসবেন তারা। Upon that, we have decided that we'll be setting up a fund of about 800-900 crore
from contributions from commercial banks, basically. And they will be the owner, equity holders of that fund. And the money would be only used for equity investment in promising startup companies. বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ পোশাক খাতের জন্য অশনি সংকেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেবল তৈরি পোশাক নয়, ট্রাম্পের এমন সিদ্ধান্তে হিমায়িত খাদ্য, টেক্সটাইল আর চামড়াজাত পণ্য রপ্তানিকারকদের কপালেও ভাঁজ পড়েছে। সংকট উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম। রপ্তানি পণ্যের 80% আসে তৈরি পোশাক খাত থেকে, আর এই খাতটির সবচেয়ে বড় ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, যার রপ্তানি গড় 18%। কিন্তু ট্রাম্প প্রশাসনের একটি সিদ্ধান্তে রীতিমতো চক্ষু চড়ক গাছ খাত সংশ্লিষ্টদের। শুধু যে পোশাক খাত তা কিন্তু নয়, কপালে ভাঁজ পড়েছে হিমায়িত খাদ্য, টেক্সটাইল এবং চামড়াজাত পণ্য রপ্তানিকারকদেরও। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সঙ্গে শুল্কের হেরফেরে যুক্তরাষ্ট্রে গ্যাপ ট্রেডিং তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমেরিকান গভর্নমেন্ট এই সিদ্ধান্তটা ট্রেড গ্যাপের কারণে নিয়েছেন। যেসব দেশের সাথে ট্রেড গ্যাপ বেশি, তাদের ডিউটি ট্যারিফ ইম্পোজিশনটাও বেশি হয়েছে। আমার মনে হয় একটা নেগোসিয়েশনের রাস্তাটা খোলার জন্য এটা হয়েছে। এখন নেগোসিয়েশনে যাবে। বর্ধিত শুল্ক কার্যকর হবে 9 এপ্রিল থেকে। ব্যবসায়ীরা মনে করছেন এটি 4-5 বছর চললে দেশের পোশাক খাতের অস্তিত্ব ধরে টান দিতে পারে। আমাদের টোটাল রেডিমেড গার্মেন্টসের 22 থেকে 23% আমরা এক্সপোর্ট করে থাকি যুক্তরাষ্ট্রে। তাহলে পরে এটা মাধ্যমে দেখা যায় $8 থেকে $10 বিলিয়ন প্রতি বছর আমরা যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করে থাকি। অতি সত্বর এই সমস্যার একটা সমাধান হবে এবং বাংলাদেশ একটা সুবিধাজনক পর্যায়ে গিয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি আরও বাড়াতে পারবে বলে আমি মনে করছি। সমস্যা সমাধানে রাষ্ট্র আন্তরিকভাবে কাজ করলে দ্রুতই সুফল মিলবে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা হাতে নেওয়া হয়েছে, অবশ্যই আমরা মনে করি এটার একটা সুফল আমরা পাবো। এটা আসলে এটা শঙ্কিত হওয়ার কিছু নেই। আমার মনে হয় এটা হয়তো একটা আমাদের জন্য আরও একটা বড় সম্ভাবনা দ্বার খুলে দিতে পারে। এটা আমার যেটা মনে হয়। অর্থনীতিবিদরা বলছেন আপাতত সমাধান আমদানিকৃত মার্কিন পণ্যের শুল্ক সমন্বয় করা। বাংলাদেশ যেটা করতে পারে, অ্যাকচুয়ালি তাদের যে পণ্যগুলো আছে এগুলোর উপর শুল্ক ড্রাস্টিক্যালি রিডিউস করতে পারে। এতে করে হয়তো তাদের মন গলবে এবং বাংলাদেশের প্রতি তারা হয়তো একটু নমনীয় মনোভাব পোষণ করতে পারে। এখনই সমাধান না করা গেলে দেশের পোশাক বাজারে কিছুটা হলেও স্থবিরতা নেমে আসার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদ আলাউদ্দিন মজুমদার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। দর্শক, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহ বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিস্তারিত জানবো সহকর্মী রুবায়েত বাপ্পির কাছ থেকে। বাপ্পি, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীরা তো বিক্ষোভ করছে, আসলে বিক্ষোভ থেকে কি কি দাবি জানানো হয়েছে তাদের পক্ষ থেকে জানাবেন? ফিলিস্তিনি যে বর্বর হত্যাকাণ্ড ঘটছে সেটার প্রতিবাদে কিন্তু আজকে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি নগরীর যে টাউন হল মোড়, সেই টাউন হল মোড়ে। এখানে কিন্তু আজ সকাল 11টায় শিক্ষার্থী এবং জনতার ছাত্র জনতার একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর কিন্তু এই প্রতিবাদ সমাবেশ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু তারা এখানে এসে কিছুক্ষণ আগে আবার এই বিক্ষোভটি সমাপ্ত করে। তো আমরা যে বিক্ষোভ মিছিল থেকে যে বিষয়টি জেনেছি, শুনতে পেয়েছি যে তারা বলছেন যে এই যে ইসরায়েলি যে পণ্য, সেই পণ্য কিন্তু বর্জন করার আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের যে বর্বর হত্যাকাণ্ড তার কিন্তু বিচার দাবি করেছে। তো আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আজকে যে আপনারা যে বিক্ষোভ মিছিল করেছেন, আপনাদের বার্তাটা কি? আপনারা জানেন যে বিশ্ব পরাশক্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদের মাধ্যমে ইসরায়েল সরকার আমাদের ফিলিস্তিনি নিরীহ জনগণের উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই গণহত্যায় বাদ যাচ্ছে না শিশু, বৃদ্ধ, নারী, কেউই বাদ যাচ্ছে না। এমনকি আহতদের চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা সেবা ঠিক মতো পৌঁছে দিতে পারছে না। সেখানে কোনো বিশ্ব মিডিয়া প্রবেশ করতে পারছে না। আমরা বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন করতে চাই যে আর কত গণহত্যা চালালে আপনাদের বিবেক জাগ্রত হবে, আর কত লাশ পড়লে আপনাদের বিবেক জাগ্রত হবে? যতদিন পর্যন্ত আপনাদের এই গণহত্যা বন্ধ না হবে, আমরা আমাদের মুসলিম হিসেবে আমরা বলতে চাই আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। এবং আমরা আজকে আমাদের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাবো যে সমস্ত দোকানদার বা রেস্টুরেন্টে ইসরায়েলি পণ্য আছে সেই সমস্ত পণ্য
অচিরেই বয়কট করতে হবে। যদি তা না করা হয়, আমরা সামাজিকভাবে আন্দোলন প্রতিরোধের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। তো সিনিয়র শুনছিলেন যে শিক্ষার্থীরা বলছিলেন যে ইসরায়েলি পণ্য বয়কট সহ ইসরায়েলের কঠিন শাস্তির আওতায় আনার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। তাছাড়া বাদ জোহর কিন্তু এখানে ইত্তেফাকুল উলামার নেতৃত্বে কিন্তু আরেকটি প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। তো সোনিয়া, এই বাপ্পি আপনাকে ধন্যবাদ। সংবাদে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে যা থাকছে। রাজশাহীতে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত কমপক্ষে ৪০, আহতদের রাজশাহী মেডিকেলে ভর্তি। এবং বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। সুবহানার অপরাজিত ৫৭ রান। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদের সাথে আছে আমি সোনিয়া ইসলাম। রাজশাহীতে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত অন্তত ৪০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার মাঝরাতে রাজশাহী নগরীর রাজশাহী নাটোর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। শিক্ষা সফরে যাওয়ার পথে দুটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়, আর অন্য বাসটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের বাইরের খবর। মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩,৫০০ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন আরও ৪,০০০-এরও বেশি মানুষ। এখনও নিখোঁজ আছেন ২২০ জন। গৃহহীন হয়ে পড়েছে ৩০ লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে চরম মানবিক সংকটে ভুগছেন দেশটি। এখনও দেশটিতে উদ্ধার কাজ চলমান হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। খেলার খবর। ক্রিকেট। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ড নারী দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আগে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ড ৩50 সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ দাঁড় করায়। সারা ব্রেস ৫৮, ডার্সি কার্টার ৫৫ এবং ক্যাথরিন ফ্রেজার খেলেন ৫২ রানের অপরাজিত ইনিংস। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন ঋতুমণি। জবাবে সুবহানা মুস্তারির অপরাজিত ৫৭ ও ফারজানা হকের ৪৮ রানের সুবাদে ৫১ বল এবং ৫ উইকেট হাতে রেখে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মৃত্যুপুরী গাজায় ইসরায়েলি নিধনযোগ্য অব্যাহত। শিশুসহ নিহত আরও অর্ধশতাধিক। গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটে ফিলিস্তিনিরা। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশে। ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত। হত্যাযজ্ঞ বন্ধের দাবি শান্তিকামী জনতার। ৫৪ বছরে অজানা দেশে প্রকৃত বেকারের সংখ্যা ছদ্ম বেকার ১ কোটি। সমাজে অপরাধ প্রবণতা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। এবং যুক্তরাষ্ট্রের শুল্কারোপ বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য অশনি সংকেত। দ্রুত কার্যকর উপায় খোঁজার তাগিদ ব্যবসায়ীদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ৫:৩০ এর বিকেল ৩টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।